আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞানের টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে। আমরা আজকের এই পর্বে আলোচনা করার চেষ্টা করব আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন, এবং এই অধ্যায়ের আমরা আজকের এই পর্বে আলোচনা করব টাইপ 1-এর এমসিকিউগুলো নিয়ে। টাইপ 1-এর এমসিকিউগুলো খুবই সহজ। আমাদের আসলে এখানে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের ধারণাগুলো থেকে যে প্রশ্নগুলো আমাদের বিগত বছরে এসেছে বা এই আগামী বছরগুলোতে আসার সম্ভাবনা রয়েছে, আমরা মূলত ওই প্রশ্নগুলো নিয়েই আজকে কথা বলবো। আমরা টাইপ 1-এ মাত্র 8টা প্রশ্ন রেখেছি এবং আমি আশা করছি এই 8টা প্রশ্ন তোমরা যদি ব্যাখ্যা সহকারে ভালোভাবে বুঝতে পারো, তাহলে এই টাইপ থেকে তোমার যত ধরনের প্রশ্নই আসুক না কেন, আশা করছি এই টাইপ থেকে তোমার আসলে কোনো প্রশ্ন কিন্তু বাদ যাওয়ার একদমই সম্ভাবনা নাই। আমরা এই টাইপটা শুরু করব। শুরু করার আগে আমি অল্প কিছু বৈশিষ্ট্য তোমাদেরকে বলে রাখি, তাহলে আসলে সামনে টাইপগুলো করতে সুবিধা হবে। আমরা আমাদের লেনদেনগুলোকে তার ওটাকে কি বলে, তার কার্যকারিতা, তার উপযোগিতা, আসলে ওই লেনদেনটা সংগঠিত হওয়ার পরে ওই লেনদেনটা আমার প্রতিষ্ঠানে আসলে কতদিন থাকবে, ওই লেনদেনটার যে প্রভাব সেটা আসলে আমি কতদিন ভোগ করতে পারবো, এইটার উপরে ভিত্তি করে আমরা আসলে আমাদের লেনদেনগুলোকে দুইটা ভাগে ভাগ করি। এবং এই দুই ভাগের লেনদেনের মধ্যে একটা ভাগের নাম হচ্ছে মূলধন জাতীয় এবং আরেকটা ভাগের নাম হচ্ছে মুনাফা জাতীয়। একটা লেনদেনের নাম, একটা ভাগের নাম হচ্ছে মূলধন জাতীয় লেনদেন, আরেকটা ভাগের নাম হচ্ছে আমার মুনাফা জাতীয় লেনদেন। এখন কোনটার মানে আসলে কি? দেখো, মূলধন জাতীয় লেনদেন মানে হচ্ছে যেই সকল লেনদেনের উপযোগিতা বা কার্যকারিতা আমার ব্যবসায় 1 বছরের অধিক সময়ের জন্য থাকবে, সেটা মূলধন জাতীয় লেনদেন। মূলধন জাতীয় লেনদেন টাকার অঙ্কে বড় হয়, আমার প্রতিষ্ঠানে এইটার প্রভাব অনেক বছর পর্যন্ত থাকে এবং বছরে এই লেনদেনটা একবারের বেশি সংগঠিত হয় না। আর মুনাফা জাতীয় লেনদেন হচ্ছে এমন সকল লেনদেন যেই লেনদেনগুলো উপযোগিতা বা কার্যকারিতা আমার ব্যবসা প্রতিষ্ঠানে 1 বছরের কম সময়ের জন্য থাকে। এই লেনদেনগুলোর টাকার অঙ্ক তুলনামূলক ছোট হয়। এই লেনদেনের উপযোগিতা কার্যকারিতা 1 বছরে মধ্যে শেষ হয়ে যায় বলে এই লেনদেনগুলো আমার বছরে একাধিকবার সংগঠিত হতে পারে। জাস্ট এতটুকু ধারণা মাথায় রেখে আমরা আসলে আমাদের প্রশ্নগুলো সমাধান করতে যাচ্ছি। বাকিটা আল্লাহ ভরসা, আমরা ইনশাল্লাহ এতটুকু বেসিক দিয়েই দেখবা এই প্রশ্নগুলো আলোচনা করে ফেলতে পারবো। আচ্ছা, আমরা একদম প্রথম প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্নে বলেছে মূলধন জাতীয় লেনদেনের বৈশিষ্ট্য। কি বলা আছে ভাইয়া? প্রথম লেনদেনে বলেছে মূলধন জাতীয় লেনদেনের বৈশিষ্ট্য। মাত্রই বললাম মূলধন জাতীয় লেনদেন সেটা কি হয়, আমার এই লেনদেনটা আসলে এই লেনদেনের টাকার অঙ্কটা বড় থাকে। টাকার অঙ্ক কি থাকে? বড় থাকে। তাহলে আমি একটা উত্তর পাইলাম, টাকার অঙ্ক বড়। এই লেনদেনটা নিয়মিতভাবে সংগঠিত হয় না, এই লেনদেনটা খুবই ইরেগুলার বেসিসে সংগঠিত হয়। কারণ এটা আমি একবার সংগঠিত করার পরে এই লেনদেনটার উপযোগিতা বা কার্যকারিতা আমার ব্যবসায় অনেক দিন পর্যন্ত চলতেই থাকবে। তাহলে যেহেতু এটার উপযোগিতা বা কার্যকারিতা আমার ব্যবসায় অনেক দিন থাকতেছে, তাহলে তো নিয়মিতভাবে সংগঠিত হওয়ার কোনো দরকার নাই। তাহলে এই নিয়মিত এই অপশনটা আসলে বাদ পড়ে যায়। এবং হ্যাঁ, এটার একটা দীর্ঘমেয়াদী প্রভাব থাকে। তাহলে উত্তরটা কি? উত্তর হচ্ছে 1 এবং 3। 1 ও 3 কোন জায়গায় আছে? খ নাম্বারে। তাহলে আমাদের উত্তর হচ্ছে খ। চলে যাব 2 নম্বর প্রশ্নে। বলা আছে মূলধন জাতীয় লেনদেনের বৈশিষ্ট্য কোনটি? কি জাতীয় লেনদেন? মূলধন জাতীয় লেনদেন। মূলধন জাতীয় লেনদেন কি আমার ব্যবসায় নিয়মিতভাবে সংগঠিত হয়? না, নিয়মিতভাবে সংগঠিত হয় না। তাহলে ক নাম্বারটা হবে না। মূলধন জাতীয় লেনদেন এটা কি স্বল্প মেয়াদের জন্য সংগঠিত হয়? না, এটা আমার ব্যবসায় স্বল্প মেয়াদেও সংগঠিত হয় না। মূলধন জাতীয় লেনদেন, এই লেনদেনের কি টাকার অঙ্ক ছোট থাকে? কখনোই না, এর টাকার অঙ্ক বড় থাকে। তাহলে এইটাও আমাদের উত্তর না। তাইলে আমাদের মূলধন জাতীয় লেনদেন এটার উপযোগিতা বা কার্যকারিতাটা আমার প্রতিষ্ঠানে দীর্ঘ সময়ের জন্য থাকে, অনেক দিনের জন্য থাকে। এজন্য এটার উত্তর হবে গ, দীর্ঘমেয়াদে। বোঝা গেছে কথাটা? আচ্ছা, এর পরের প্রশ্নে আমরা চলে যাব। এর পরের প্রশ্ন কত নাম্বার? 3 নাম্বার প্রশ্ন। ভাই 3 নাম্বার প্রশ্নে কি বলা আছে আমরা একটু দেখি। 3 নাম্বার প্রশ্নে বলেছে অনিয়মিত প্রাপ্তি কোনটি? ভাইয়া অনিয়মিতভাবে আমরা কোনটা পাই?
অনিয়মিতভাবে আমরা মূলধন জাতীয় লেনদেনগুলো পাই, তাই না? তাইলে এখানে অনিয়মিত প্রাপ্তি না বলে আমাকে বলতে পারতো মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ, তাই না? আচ্ছা, বলেছে তো প্রাপ্তি, ভাই প্রাপ্তি মানে এখানে কোনো মেয়ে মানুষের নাম না। হ্যাঁ, প্রাপ্তি মানে আমি পাইছি। এই প্রাপ্তি মানে কি? প্রাপ্তি মানে আমি পেয়েছি। আমি পাইতে পারি কোন জায়গা থেকে? ব্যাংক থেকে টাকা উত্তোলন করলে আমি টাকা পাই, বাট এটা আসলে বছরে একাধিকবার ঘটতে পারে। আমি যতবার ব্যাংক থেকে ইচ্ছা ততবার টাকা তুলতে পারি। তো এটা আসলে মূলধন জাতীয় না। সোজা কথা, এটা অনিয়মিত না, এটা নিয়মিত হয়। এটা কি হয়? নিয়মিত হয়। পণ্য বিক্রয়, এইটাও তো আমার নিয়মিত হয়, তাই না? তাহলে তো এইটাও হওয়ার কোনো সম্ভাবনা নাই। দেনাদারের কাছ থেকে আমি টাকা নিয়মিত পাই, এরকম তো কোনো শপথ করা নাই যে দেনাদার আমাকে 2 বছর পর পর টাকা দিবে, দেনাদার আমাকে প্রতি মাসে মাসেই টাকা দিতে পারে, তাই না? তো এটাও কিন্তু হচ্ছে না। তাহলে বাকি থাকে কে? পুরাতন যন্ত্রপাতি বিক্রয়। দেখো, আমারটা যেহেতু পুরো যন্ত্রপাতি ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান না, তো আমি চাইলেই আসলে যন্ত্রপাতি সব সময় বিক্রি করি না, বা করার কোনো কারণও আসলে আমার নাই। এই কারণে যন্ত্রপাতি বিক্রয় করাটা আমার জন্য, এই প্রতিষ্ঠানের জন্য একটা অনিয়মিত একটা ঘটনা, এবং যাহাই অনিয়মিত তাহাই কি আমাদের জন্য মূলধন জাতীয়। তাহলে উত্তরটা কি হবে? উত্তর হচ্ছে ঘ, অনিয়মিত ঘটনা। এরপর বলছে জমি ক্রয় বাবদ ব্যয় হলো। তোমাকে আমি কয়েকটা প্রশ্ন করি, তুমি জাস্ট খালি এই কয়েকটা প্রশ্নের উত্তর দাও। জমি ক্রয় করতে টাকা কি অল্প লাগে না বেশি লাগে? তুমি 2 বস্তা চাল কিনবা আর 2 বিঘা জমি কিনবা, টাকা বেশি লাগে কোনটায়? নিঃসন্দেহে জমি কেনার জন্য। তুমি 2 বস্তা চাল কিনে যতদিন ভোগ করতে পারবা, 2 বিঘা জমি কিনে কি তার থেকে বেশি ভোগ করবে না কম ভোগ করবা? অবশ্যই বেশি ভোগ করবা। তাহলে এই যে দেখো, আমি যে জমি ক্রয় করতেছি, এটার জন্য আমার টাকা বেশি লাগতেছে, এটা আমি দীর্ঘদিন ব্যবহার করতে পারি, দীর্ঘদিন এটার উপযোগিতা ভোগ করতে পারি। ভাইয়া, জমি কি তুমি প্রতিদিন কিনবা, প্রতি মাসে কিনবা, প্রতি বছরে একবার করে কিনবা? তুমি হয়তো তোমার জীবন দশায় 5 বার জমি কিনতে পারবা, 10 বার জমি কিনতে পারবা, তাই না? মানে আমরা এই জমি কেনাটা রেগুলার বেসিসে করতে পারি না, তাই না, আমাদের আর্থিক সীমাবদ্ধতার কারণে। তাহলে জমি ক্রয় এটা সব বৈশিষ্ট্যের দিক থেকেই কিন্তু আমার মূলধন জাতীয় লেনদেনের দিকে যাচ্ছে, তাই না? এটা হচ্ছে আমার জন্য একটা মূলধন জাতীয় প্রদান। তাহলে মূলধন জাতীয় প্রদান বা ব্যয় কই আছে? এই যে খ নাম্বারে প্রদানও বলতে পারি, এটাকে আমি আবার ব্যয়ও বলতে পারি। ওকে, যাহাই আমার জন্য মূলধন জাতীয় প্রদান, মনে রাখবা আমি মূলধন জাতীয় ব্যয়ের মাধ্যমে বেশিরভাগ সময়ই যেই জিনিসটা অর্জন করি সেটা আমার জন্য সম্পদ। বেশিরভাগ সময় আমি মূলধন জাতীয় ব্যয়ের মাধ্যমে বেশিরভাগ সময়তেই যে জিনিসটা অ্যাচিভ করতে পারি সেটা হচ্ছে আমার জন্য ফিক্সড অ্যাসেট। তাহলে ওটা আমার জন্য সম্পদ, তাই না? তাহলে এই সম্পত্তির অপশনটাও আমরা নিব। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে 2 ও 3। 2 ও 3 কই আছে ভাইয়া? গ নাম্বারে। তাহলে আমাদের উত্তর হচ্ছে গ। এরপর আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 5। 5 নাম্বার প্রশ্নে কি বলা আছে? বলা আছে আমাদের এইখানে মুনাফা জাতীয় লেনদেন। ভাইয়া, মুনাফা জাতীয় লেনদেন আমি কি বলেছিলাম? একদম শুরুতে বলেছিলাম যে আমার মুনাফা জাতীয় লেনদেন সংগঠিত হয় খুবই নিয়মিতভাবে, বছরে একাধিকবার, 12 বার, 15 বার, 1000 বার হইতে পারে, কোনো অসুবিধা নাই। মুনাফা জাতীয় লেনদেন স্বল্প মেয়াদী থাকে, অর্থাৎ এটার উপযোগিতা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এটার যে একটা মানে এটা যে একটা কার্যকারিতা, এটা বেশি দিন থাকে না, এটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তাই না? তাহলে এই দুইটা অপশনই কিন্তু আমার মুনাফা জাতীয় লেনদেনের সাথে যাচ্ছে। আর টাকার অঙ্ক বড়, এটা মূলত আমাদের মূলধন জাতীয় লেনদেনের একটা বৈশিষ্ট্য। তো এইটা আমরা নিতে পারছি না, আমরা নিব হচ্ছে 1 ও 2। 1 ও 2 কোথায় আছে? ক নাম্বারে। তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর কি? উত্তর হচ্ছে ক। এরপর আমরা চলে যাব 6 নাম্বার প্রশ্নে। 6 নাম্বার প্রশ্নে কি বলা আছে আমরা একটু দেখব। ওকে, 6 নম্বর প্রশ্ন আমাকে বলেছে মেশিন সংস্থাপন খরচ কোন ধরনের খরচ? মেশিন সংস্থাপন ব্যয়, তার মানে মেশিনটা ইনস্টলেশন কস্ট। মানে আমি একটা মেশিন কিনে এনে আমি যে ওই মেশিনটাকে মানে
ফিট করব, ওইটাকে কাজের জন্য যেটাকে মানে লাইন দেওয়া যেটাকে বলে, যেটাকে আসলে ওইটাকে কাজের উপযোগী করা। ফর এক্সাম্পল তুমি একটা ফ্যান কিনলা, এটাই তো তুমি ফ্যানটা চালাইতে পারবে না, কারেন্টের সাথে কানেকশন করতে হবে। অ্যান্ড এই কানেকশনটা আমরা অনেকে নিজেরাই করতে পারি, আবার অনেকে কি করতে হয় মিস্ত্রি এনে তারপরে করতে হয়। তো কোম্পানির ক্ষেত্রে অনেক বড় বড় মেশিনারিজ থাকে, তো ওইটা তার আমরা নিজেরা করতে পারি না, তাই না? ওইটার ক্ষেত্রে আমাকে বাধ্যতামূলকভাবেই একজন বিশেষজ্ঞকে নিয়ে আসতে হয়। তো এটার জন্য একটা ভালো একটা খরচ দিতে হয়। যতই খরচ তুমি দাও না কেন, মনে রাখবা একটা স্থায়ী সম্পত্তি ক্রয় করা থেকে নিয়ে শুরু করে ওই সম্পত্তি দিয়ে কাজ শুরু করার আগ পর্যন্ত, একটা স্থায়ী সম্পত্তি ক্রয় করা থেকে নিয়ে শুরু করে ওইটা দিয়ে কাজ শুরু করার আগ পর্যন্ত যত ধরনের খরচ হবে সবগুলা খরচকে আমি বলবো মূলধন জাতীয়, সবগুলা খরচকে আমি বলবো মূলধন জাতীয়। তাইলে জমি এই জায়গায় মেশিনের সংস্থাপন ব্যয় হোক, জমির রেজিস্ট্রেশন ক্রয় হোক, আমাদের আরও যত ধরনের খরচ হইতে পারে, পরিবহন খরচ হইতে পারে, জাহাজ ভাড়া হইতে পারে, শুল্ক হইতে পারে, হোয়াট এভার, সম্পত্তিটা কিনছি ব্যবহার উপযোগী করার আগ পর্যন্ত, প্রথমবার ব্যবহার করার আগ পর্যন্ত যত খরচ করছি সবগুলোকে আমি কি করব মূলধন জাতীয় লেনদেনে লিপিবদ্ধ করব। আচ্ছা, এরপর বলেছে বিশদ আয় বিবরণীতে লিপিবদ্ধ হয় মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় আয়। এই যে আমি যে বললাম তোমাদেরকে লেনদেনের দুইটা টাইপের কথা বললাম, তাই না? একটা কি বলেছি, একটা বলেছি মূলধন জাতীয় লেনদেন, একটা কি বলেছি মূলধন জাতীয়, আরেকটা কি বলেছি ভাইয়া মুনাফা জাতীয়, তাই না? একটা হচ্ছে আমার মূলধন জাতীয়, আরেকটা হচ্ছে আমার মুনাফা জাতীয়। একটা হচ্ছে আমার মূলধন জাতীয় লেনদেন, আরেকটা হচ্ছে আমার মুনাফা জাতীয় লেনদেন। মূলধন জাতীয় লেনদেন এটা আর্থিক বিবরণীতে যায়। কোথায় যায়? আর্থিক বিবরণী। আর্থিক বিবরণী বলতে আর্থিক অবস্থার বিবরণী আর কি। আর এটা যায় হচ্ছে বিশদ আয় বিবরণীতে। বোঝা গেছে? মূলধন জাতীয় লেনদেনগুলোর কাজ কোথায়? আর্থিক অবস্থার বিবরণীতে। আর মুনাফা জাতীয় লেনদেনের কাজ কোথায়? বিশদ আয় বিবরণীতে। আচ্ছা, তাহলে 7 নাম্বারটাও আমরা পারলাম। আমরা চলে যাই চাইলে হচ্ছে প্রশ্ন নাম্বার 8। দেখো, মূলধন জাতীয় লেনদেনকে কয় ভাগে ভাগ করা যায়? মূলধন জাতীয় লেনদেনকে ভাগ করা যায় 2 ভাগে। মূলধন মুনাফা দুইটাকেই। দেখো, আমার যে মূলধন জাতীয় লেনদেন, মূলধন জাতীয় লেনদেন এটা হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে মূলধন জাতীয় আয় বা প্রাপ্তি, আরেকটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয় বা প্রদান। ঠিক একই রকম ভাবে মুনাফা জাতীয় তো দুইটা আছে, একটা হচ্ছে মুনাফা জাতীয় আয়, আর একটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। তাহলে এটাও কত প্রকার? এটাও আমাদের 2 প্রকার, তাই না? এটাও কত প্রকার? 2 প্রকার। ওকে, এরপরে কি আর কোনো প্রশ্ন আছে? খুব সম্ভবত আমাদের টাইপ 1-এ আর কোনো প্রশ্ন নাই। টাইপ 1-এ আমাদের কি নাই? আর কোনো প্রশ্ন কিন্তু নাই। ইনশাল্লাহ আমরা টাইপ 2 থেকে আলোচনা শুরু করব আগামী পর্বে। তো তোমরা যারা এই পর্বটা মনোযোগ দিয়ে করেছো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং তোমাদের সবাইকে শুভকামনা জানিয়ে আমি টাইপ 2 এর ক্লাস দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।